2025 সালের WBSSC SLST 9-10 লেভেলের পরীক্ষা আজ সম্পন্ন হলো। আমার মতে জিওগ্রাফির প্রশ্নপত্র সহজ হলেও কয়েকটি প্রশ্নের ক্ষেত্রে কিন্তু কনফিউশন আছে। কোন কোন প্রশ্নের ক্ষেত্রে কোথায় কোথায় কনফিউশন আছে আমি উত্তর করতে করতে এক এক করে বলে দেব। আর আমি যে প্রশ্নপত্রটি সলভ করছি তার সিরিজ হচ্ছে বি। আর তোমরা ক্লাসের শেষে অবশ্যই কত স্কোর করতে পেরেছো তা কমেন্ট বক্সে জানাবে। যদি কমেন্ট বক্সে জানাও তাহলে আমার পক্ষে কাট অফ কত যেতে পারে তার একটা ধারণা দেওয়া সহজ হবে। ওকে, তাহলে চলো আর দেরি না করে সরাসরি প্রশ্নপত্রে চলে যাই। 1 নম্বর প্রশ্ন, ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মোনেক্স সঞ্চালিত হয় কোন সালে? এই প্রথম প্রশ্নটাই কিন্তু কনফিউজিং প্রশ্ন, এর মধ্যে কিন্তু কনফিউশন আছে। কারণ কি দেখো, যে 1970 এবং 1977 সালে এই 2 বছর ভারত এবং রাশিয়া যৌথ উদ্যোগে মোনেক্স পরিচালনা করে। ফলে এখানে 1970 হতে পারে, ঠিক আছে। এই সোর্স যদি বলো, এটা আছে মৌসুমী বায়ু বলে একটা বই আছে, যে বইয়ের রাইটার হচ্ছে PK দাস। আবার দেখো 1979 সালে WMO মানে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট, এরা এই সংস্থা এই মোনেক্স পরিচালনা করে, যেখানে ভারত ছিল, রাশিয়া ছিল, আরও অন্যান্য দেশও ছিল। ফলে এটাও কিন্তু হতে পারে। আবার দেখো 1990 সালে তোমরা কার্তিক চন্দ্র মণ্ডলের বইয়ে দেখবে যে 1993 সালে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে মোনেক্স পরিচালনা করে। সুতরাং এই 1990টা হওয়ার সম্ভাবনা নেই। আবার 1960 সালে রাশিয়া একাই মোনেক্স পরিচালনা করে। এই যে 1960 সালে রাশিয়া মোনেক্স পরিচালনা করে, এর তথ্য আছে, এই তথ্যটি আছে ডক্টর বিদ্যুৎ প্রামাণিকের বইয়ে। ফলে এক্ষেত্রে যদি বলো, সঠিক উত্তর হতে পারে হচ্ছে 1970, কারণ 1970-এ শুধুমাত্র ভারত এবং রাশিয়া এই 2 দেশ মোনেক্স পরিচালনা করে। আবার 1979-তে ভারত রাশিয়া তো ছিলই, তার সঙ্গে কিন্তু আরও অন্যান্য দেশও যুক্ত ছিল। কিন্তু প্রশ্নটা কি আছে, ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মোনেক্স সঞ্চালিত হয় কোন সালে? তাহলে সেক্ষেত্রে কি 1970 সালে হওয়ার কথা। এবার আমাদের ওয়েট করতে হবে যে SSC বা কমিশন কোন অপশনটাকে রাইট দেয় বা ঠিক বলে ধরে নেয়। 2 নম্বর প্রশ্ন, ঢালের উপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল? খুবই সহজ প্রশ্ন, এর উত্তর হবে মৃত্তিকা বিসর্পণ বা সয়েল ক্রিপ। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভূত্বকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে কোন 2টি খনিজ মৌলের দ্বারা? তাহলে পৃথিবীর ভূত্বকের উপরি অংশ মানে কি? সিয়াল, তাই তো। তো সিয়ালের ক্ষেত্রে উত্তর কি হবে? সিলিকা ও অ্যালুমিনিয়াম। 4 নম্বর প্রশ্ন, জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাতটি হলো A হ্যারিকেন, B টর্নেডো, C গর্জনশীল চল্লিশা, D টাইফুন। তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি কি উত্তর হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের আমি বারবার বলেছি যে তোমরা উত্তর করবে কি, অপশন দেখে উত্তর করবে, তাই তো। অপশনে কি আছে, তাহলে এখানে কাছাকাছি অপশন কি আছে? টাইফুন। তাহলে 4-এর উত্তর কি হবে? টাইফুন। এবার 5 নম্বর প্রশ্ন, দেখো এগুলির মধ্যে কোনটি উচ্চফলনশীল ধানের জাত নয়? দেখো জয়া আমরা জানি উচ্চফলনশীল ধানের বীজ, IR-20 আমরা জানি উচ্চফলনশীল ধানের বীজ, C স্বর্ণ সাব 1 এটাও উচ্চফলনশীল ধানের বীজ, আর সোনালিকা এটা হচ্ছে গমের উচ্চফলনশীল বীজ। তার উত্তর কি হবে? সোনালিকা। 6 নম্বর প্রশ্ন, দেখো কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেন? এখানে স্বাভাবিক অঞ্চল মানে কি? ন্যাচারাল রিজিয়ন, তাই তো। এটা কিন্তু আমার নোটে প্রশ্ন ছিল। এর উত্তর কি? এর উত্তর হবে অধ্যাপক হাবার্টসন। 7 নম্বর প্রশ্ন, সমুদ্র জলের লবণতার প্রধান উৎস হলো? এটা খুব সহজ প্রশ্ন, বুঝতেই পারছো। উত্তর কি হবে? অপশন বি, মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ। 8 নম্বর প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত এই শহরটি
নামে পরিচিত এই শহরটি? এটা খুবই সহজ প্রশ্ন, কি উত্তর সি, আহমেদাবাদ। 9 নম্বর প্রশ্ন, স্বল্প লবণতা সাধারণত দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে, আবদ্ধ সাগরে, নদীর মোহনায়, প্রবাল প্রাচীরে। বুঝতেই পারছো উত্তর কি হবে, নদীর মোহনায়। 10 নম্বর প্রশ্ন, নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয়? খুবই সহজ প্রশ্ন, কোথায় হবে, অপশন সি, সমুদ্রতলের নিকটে। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? এটাও খুব সহজ প্রশ্ন, কি সৌরশক্তি প্রচলিত শক্তির উৎস নয়। 12 নম্বর প্রশ্ন, মহাদেশীয় উপকূল ও মহীঢালের মধ্যবর্তী অঞ্চলকে কি নামে অভিহিত করা হয়? এটাও খুব সহজ প্রশ্ন, উত্তর কি হবে, মহীসোপান। 13 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? দেখো কোনো কোনো বইয়ে কিন্তু পাবে ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি হুমা নামে পরিচিত, যেমন কার্তিক চন্দ্র মণ্ডলের বইয়েও কিন্তু আছে যে ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি হুমা নামে পরিচিত। তো তোমরা যদি তাই জেনে থাকো তাহলে উল্টোভাবে উত্তরটাকে করো। যেমন দেখো মিল্পা, মিল্পা কোথায়, মধ্য আমেরিকায়, ঝুম কোথায়, ভারতে, আর ফ্যাং কোথায়, দক্ষিণ আফ্রিকায়। তার মানে কি লাদাং, তাই তো? তাহলে এই ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া দুই দেশেই কিন্তু এই স্থানান্তর কৃষি লাদাং নামে পরিচিত। এবার 14 নম্বর প্রশ্ন দেখো, যে সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্যে লিঙ্গানুপাতের দিক থেকে ভারতবর্ষে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে? এটা খুব সহজ প্রশ্ন, উত্তর কি ডি, কেরালা। 15 নম্বর প্রশ্ন, ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি? এর উত্তর তোমরা জানো, কি উত্তর হবে মধ্যপ্রদেশ। 16 নম্বর প্রশ্ন, ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায়? খুবই সহজ প্রশ্ন, কি অপশন সি, মাটির 20 স্তরে দেখা যায়। 17 নম্বর প্রশ্ন, ভারতের এই অঞ্চলে বছরের 2 ঋতুতেই বৃষ্টিপাত হয়? খুব সহজ প্রশ্ন, কি তামিলনাড়ুর উপকূলে, অপশন সি সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, বহির্মুখী প্রব্রজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না। তার মানে এই 4টির মধ্যে কোনটা দেখা যায় না? দেখো এর সঠিক উত্তর হবে সি, তীব্র বেকার সমস্যা দেখা যায়। 19 নম্বর প্রশ্ন, এর মধ্যে ভারতের কোন নদীটি পূর্ব বাহিনী নয়? এর চেয়ে সহজ প্রশ্ন আর হয় না। এর উত্তর কি হবে, অপশন সি, তাপি। 20 নম্বর প্রশ্ন, উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয়? দেখো অপশন এ দীর্ঘরাত্রি, অপশন বি শান্ত আবহাওয়া, অপশন সি বরফাবৃত ভূপৃষ্ঠ। তোমাদের আমি উত্তর করা মানে ক্লাস করার সময় বলেছি শীতকালে রাত্রি দীর্ঘ হতে হবে, আবহাওয়া শান্ত থাকতে হবে, এবং বরফাবৃত ভূপৃষ্ঠ হলেও কি হয়, বৈপরীত্য উত্তাপের সৃষ্টি হয়। তার মানে কি এর উত্তর করতে হবে অপশন ডি, উপরের সবগুলি। 21 নম্বর প্রশ্ন, কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে? এটাও সহজ প্রশ্ন, এর উত্তর কি হবে, অপশন সি, 22 ব্যালট সূত্র। 22 নম্বর প্রশ্ন, সাভানা তৃণভূমি অঞ্চলের পশুপালক যাযাবরের এক গোষ্ঠী হলো? এটাও খুব সহজ প্রশ্ন, জানাই আছে, এর উত্তর কি হবে, অপশন সি, মাসাই। 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটির কাঠিন্যের মাত্রা সর্বাধিক? এর সঠিক উত্তর হচ্ছে সি, কোয়ার্টজাইট। 24 নম্বর প্রশ্ন, থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে এর সঠিক উত্তর হলো অপশন সি, কি হবে, গভীরতার সাথে সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয়। 25 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে এইখানে? এটাও সবাই জানো, কি নীলগিরি পাহাড়ে। এই জন্য নীলগিরি পাহাড়টাকে কি বলেছিলাম, একটা পর্বতের গ্রন্থি। 26 নম্বর প্রশ্ন, শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে বলা হয়? খুব সহজ প্রশ্ন, এর উত্তর কি, অপশন ডি, জেরোফাইট। 27 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে? এর উত্তর কি, বুঝতেই পারছো কি হবে, অপশন সি, ক্লস্ট্রিডিয়াম। 28 নম্বর প্রশ্ন,
নিম্নলিখিত আগ্নেয়গিরিগুলির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ? এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই কনফিউশন হয়েছে। ভিসুভিয়াস, মৌনা লোয়া, নারকোন্ডাম, এটনা। দেখো, এটা উল্টোভাবে যদি উত্তর করো তাহলে দেখবে যে ভিসুভিয়াস সক্রিয়, মৌনা লোয়াও সক্রিয়, এটনাও সক্রিয়। তাহলে মৃত কি দাঁড়াচ্ছে? নারকোন্ডাম। অথচ কোনো কোনো বইয়ে কিন্তু আছে নারকোন্ডাম সুপ্ত আগ্নেয়গিরি। ক্লিয়ার? কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রশ্নের উত্তর, আগেই বলেছি প্রশ্নের উত্তর করতে হবে অপশান অনুযায়ী, ফলে উত্তর হবে নারকোন্ডাম। 29 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত? খুব সহজ প্রশ্ন, উত্তর কি হবে? বি, অপশান বি, হামবোল্ট স্রোত। 30 নম্বর প্রশ্ন, কর্ণাটকের শিমোগা জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? ম্যাঙ্গানিজ, কয়লা, চুনাপাথর, তামা। এর উত্তর কি হবে? ম্যাঙ্গানিজ। তো ম্যাঙ্গানিজ ছাড়া ওখানে কিন্তু আকরিক লোহাও পাওয়া যায়। 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপ তল মধ্য অক্ষাংশকে স্পর্শ করে? এটাও খুব সহজ প্রশ্ন। এর উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন সি, সাধারণ সাংখ্য অভিক্ষেপ, মানে সিম্পল কনিক্যাল প্রজেকশন। 32 নম্বর প্রশ্ন, কোন প্রকার পাতসীমান্তে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়েছে? এটাও সহজ প্রশ্ন। কি? প্রতিসারি পাতসীমান্তে, যেমন মধ্য আটলান্টিক শৈলশিরা প্রতিসারি পাতসীমান্তে গঠিত হয়েছে। 33 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাশপাতির আকৃতির বয়ক্রমিক লিঙ্গানুপাত পিরামিড দেখতে পাওয়া যায়? তো ওই নাশপাতির আকৃতির বয়ক্রমিক লিঙ্গানুপাত পিরামিড দেখতে পাওয়া যায় উন্নত দেশগুলির ক্ষেত্রে। তো এখানে উন্নত দেশ বলতে কোনটা আছে? ইউরোপের দেশগুলি, মানে এই নরওয়েতে। 34 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাকে কি নামে অভিহিত করা হয়? খুব সহজ প্রশ্ন। এর উত্তর কি? অপশন বি, কাম্য জনসংখ্যা। 35 নম্বর প্রশ্ন, মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয়? এটাও খুব সহজ প্রশ্ন। কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট, মানে অপশন সি, ভার্নিয়ার ধ্রুবক। 36 নম্বর প্রশ্ন, কোনো একটি দেশের জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্য কোন প্রকারের কার্টোগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত হবে? এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে কনফিউশন হতে পারে। দেখো, এখানে পাইগ্রাফ, কোরোপ্লেট, কোরোক্রোমাটিক, ডট ও স্ফিয়ার। দেখো, শুধু ডট থাকলে, যদি স্ফিয়ার না থাকতো, ডট দিয়ে জনঘনত্ব সবচেয়ে ভালো দেখানো যায়, কিন্তু স্ফিয়ার দিয়ে কিন্তু জনঘনত্ব দেখানো যায় না, মোট জনসংখ্যা দেখানো যায়। তাহলে এক্ষেত্রে উত্তর হবে অপশন বি, কোরোপ্লেট। 37 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্র কথাটি প্রথম প্রচলন করেন? এটা সকলেই জানো। কি? অপশন এ, এজি টান্সলে। 38 নম্বর প্রশ্ন, লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি থাকে কোনটিতে? এটাও সকলেই জানো। অপশন সি, ম্যাগনেটাইটে। 39 নম্বর প্রশ্ন, কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে। একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো, এটা কি? কার্পাস বয়ন শিল্প, চিনি শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, রাসায়নিক শিল্প। বুঝতেই পারছো, অশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে কি হয়? শিল্প কাঁচামাল উৎপাদক কাঁচামালের নিকটেই গড়ে ওঠে। তাহলে এটা কি হবে? অপশন বি, চিনি শিল্প। 40 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো? বুঝতেই পারছো সকলেই, খুব সহজ প্রশ্ন। উত্তর কি হবে? অপশন এ, মেসোস্ফিয়ার। 41 নম্বর প্রশ্ন, অনূর্ধ্ব ও ততূর্ধ্ব প্রকৃতির অজাইভের ছেদবিন্দু কোন মানকে নির্দেশ করে? এটাও খুব সহজ প্রশ্ন। উত্তর কি হবে? মধ্যমা। 42 নম্বর প্রশ্ন, মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপশন কি আছে? ফসফরাস, সিলিকা, ক্যালসিয়াম, সোডিয়াম। বুঝতেই পারছো, ফসফরাস। আমরা এনপিকে জানি, এনপিকের মধ্যেই ফসফরাস আছে। 43 নম্বর প্রশ্ন, উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের উপর কোন প্রকারের রাসায়নিক আবহবিকার ঘটতে দেখা যায়? খুব সহজ প্রশ্ন। এর উত্তর কি? অপশন বি, অঙ্গার যোজন বা কার্বনেশন। 44 নম্বর প্রশ্ন, ভূমিরূপ হল ভূগঠন, প্রক্রিয়া এবং পর্যায়ের সম্মিলিত ফল।
এই তত্ত্বটির প্রবক্তাকে? এর চেয়ে সহজ প্রশ্ন হয় না। এর উত্তর কি হবে? অপশন ডি, WM ডেভিস। 45 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত? এটাও খুব সহজ প্রশ্ন। এর উত্তর কি হবে? অপশন ডি, ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা। 46 নম্বর প্রশ্ন, নিক বিন্দুর উদ্ভব হয়, দেখো অপশন এ বহুচক্রিক নদী উপত্যকায়, পর্যায়িত নদী উপত্যকায়, নদী উপত্যকার নিম্ন প্রবাহে, বৃষ্টিবহুল নদী উপত্যকায়। এখানে নিক বিন্দু কি ক্ষয়চক্রের সঙ্গে জড়িত, তাই তো? নদীর পুনর্জীবন লাভের সঙ্গে জড়িত। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? অপশন এ, বহু চক্রিক নদী উপত্যকায়। 47 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? এটা কিন্তু অনেকে পড়তে গিয়ে মিস্টেক করতে পারো। এখানে কিন্তু ভূত্বকের কথাটা বলেছে। পৃথিবীর যদি বলি কোন অংশের ঘনত্ব, তাহলে কি হবে? কেন্দ্রমণ্ডল। কিন্তু এখানে কি ভূত্বক বলেছে, মানে এই আর্থ ক্রাস্ট, তাই তো? তাহলে আর্থ ক্রাস্টের কোন অংশ? মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব সবচেয়ে বেশি, অপশন বি। 48 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে গম চাষের প্রগাঢ়তা সবচেয়ে বেশি এই রাজ্যে। এটা খুব সহজ প্রশ্ন। উত্তর কি হবে? অপশন এ, পাঞ্জাব। 49 নম্বর প্রশ্ন, একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান কত? এর চেয়ে সহজ প্রশ্ন হয় না প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। এর উত্তর কি হবে? অপশন ডি, 360 ডিগ্রি। 50 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? এটা নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে। কোনো কোনো জায়গায় আফগানিস্তান আছে, কোনো কোনো জায়গায় বাংলাদেশ আছে। এটা দেখতে হবে যে এসএসসি বা কমিশন কোন উত্তরটাকে সঠিক ধরে। 51 নম্বর প্রশ্ন, উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর হলো অপশন এ, পোর্টল্যান্ড, অপশন বি, নিউপোর্ট, অপশন সি, স্কিনা, অপশন ডি, ট্রমসো। দেখো এখানে এই ট্রমসো বন্দরটা উত্তর পূর্ব আটলান্টিক উপকূলে অবস্থিত। এই স্কিনা নামে কোনো বন্দর পাওয়া যায়নি, বা স্কিনা বন্দর উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে নেই। আর এই নিউপোর্ট বন্দর ইউকেতে, যুক্তরাজ্যে, মানে উত্তর পূর্ব আটলান্টিক উপকূলে অবস্থিত। তার মানে কি উত্তর কি হবে? পোর্টল্যান্ড। এই পোর্টল্যান্ড বন্দরটি উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত। 52 নম্বর প্রশ্ন, তৈগা বায়োমে এই বৃক্ষ দেখা যায়। যারা বায়োম পড়েছো তাদের জন্য তো খুবই সহজ প্রশ্ন, কি অপশন এ, স্প্রুস। 53 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়? এর চেয়ে সহজ প্রশ্ন হয় না, সকলেই জানো। এর উত্তর অপশন ডি। 54 নম্বর প্রশ্ন, তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন? দেখো বাংলাটা পড়লে কিন্তু এর অর্থটা ক্লিয়ার অনেক সময় নাও হতে পারে, এই জন্য ইংরেজিটা পড়তে হবে এক্ষেত্রে। হোয়াই ইজ ইট ইজিয়ার? তো তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা কেন ইজি এই জলবিদ্যুৎ কেন্দ্রের সাপেক্ষে? কারণটা হচ্ছে যে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রাথমিক ব্যয় অপেক্ষাকৃত কম, কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে প্রাথমিক ব্যয় অত্যন্ত বেশি। ঠিক আছে, তাহলে এর উত্তর কি হবে? অপশন সি, তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম। 55 নম্বর প্রশ্ন, কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে। দেখো তোমাদের বলেছিলাম কম বৃষ্টিপাত হওয়া মানে কি? কম বৃষ্টিপাত হওয়া মানে কি? অনুশ্রবণের চেয়ে কি কৈশিক প্রক্রিয়া বেশি ঘটে, এই তো কৈশিক প্রক্রিয়া বেশি ঘটে, ফলে কি অপশন এ, পেডোকেল মৃত্তিকার সৃষ্টি হয়। 56 নম্বর প্রশ্ন, রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত বালিয়াড়িগুলি কি নামে অভিহিত করা হয়? খুব সহজ প্রশ্ন, উত্তর কি? অপশন সি, ধ্রিয়ান। 57 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? খুব সহজ প্রশ্ন, উত্তর কি হবে? অপশন বি, 10%। 58 নম্বর প্রশ্ন, ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করেন? এর উত্তর হবে অপশন সি, 2002 সালে। 59 নম্বর প্রশ্ন, কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব? এটা কিন্তু অনেকেই দেখছি উত্তর বলেছে অনুপাত স্কেল। অনুপাত স্কেল কিন্তু হবে না। অনুপাত স্কেল হবে না এই কারণে,
অনুপাত স্কেলে আমরা ডেটা অ্যানালাইসিস করার জন্য অনুপাত স্কেল ব্যবহার করি। কি বলছি? ডেটা অ্যানালাইসিস করার জন্য অনুপাত স্কেল ব্যবহার করি, মেজারমেন্ট করার জন্য নয় কিন্তু। তাহলে এই মেজারমেন্ট করার জন্য উত্তর হবে ভার্নিয়ার স্কেল, অপশন ডি ভার্নিয়ার স্কেল। লাস্ট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? এখানেও কিন্তু একটা কনফিউশন আছে। দেখো, প্রশান্ত মহাসাগরেও শৈবাল সাগর হয়, আটলান্টিক মহাসাগরেও শৈবাল সাগর গঠিত হয়েছে, কিন্তু আমি ক্লাসে বারবার বলেছিলাম যে আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর কিন্তু সবচেয়ে বেশি প্রমিনেন্ট। আমি আরও বলেছিলাম যদি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর দুটোই থাকে তাহলে তোমরা অবশ্যই আটলান্টিক মহাসাগর করবে। তো এখানেই শেষ হলো। এবার তোমরা কার কত স্কোর হয়েছে সেটা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও।